আচ্ছা, আপনারা একটু বললেন, কেউ যদি থাকেন, যে শোনা যাচ্ছে কিনা কথা। জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি তাহলে। গতদিন হচ্ছে আমি দুইটা সূত্রের ব্যাপারে বলছিলাম। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের ম্যাথের সেকেন্ড ক্লাস। গতদিন আমি আপনাদেরকে একটা সূত্রের ব্যাপারে বলছিলাম, দুইটা সূত্র আর কি। সরল মুনাফা আর চক্রবৃদ্ধির মুনাফা। তো ওই লাস্ট পার্টে ক্লাসের হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছিল। একটু মিনিমাইজ করতে হবে। ওই লাস্ট পার্টটা হচ্ছে গিয়ে আর রেকর্ড হয় নাই, তো আমি ওই সূত্রগুলো সম্পর্কে আজকে আরেকটু বলি। ওইটা একটু রিমাইন্ড করে দিই আপনাদেরকে, তারপরে হচ্ছে আমি আজকের যে ম্যাথ গুলা করবো সেটা একটু দেখবো। আপনারা সবাই রেকর্ডেড ক্লাসগুলো দেখে ফেলেন, যেটা আছে আর কি দেয়া। আর ইংলিশে আপনাদের রেকর্ডেড ক্লাস মনে হয় 4টা দেয়া হয়ে গেছে অলরেডি। আপনারা যারা আছেন ওখানে একটু দেখে ফেলবেন, সবকিছু আপডেটেড থাকবেন। তো আমি হচ্ছে গতদিন মুনাফা মুনাফা নিয়ে কথা বলছিলাম মুনাফা হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি। তো সরল এবং চক্রবৃদ্ধি, এই মুনাফা কথাটা সাধারণত হচ্ছে আপনার ব্যাংকে আপনি যখন টাকা রাখেন সেই ক্ষেত্রে চলে আসে, বা ব্যাংক থেকে আপনি যখন টাকা নেন তখনও আবার ওই মুনাফার বিষয়টা চলে আসে। তো সরল মুনাফা হতে পারে, আবার চক্রবৃদ্ধি মুনাফা হতে পারে। এই ক্ষেত্রে লাভজনক হচ্ছে সবসময় আপনার চক্রবৃদ্ধি মুনাফা। তার কারণ হচ্ছে, আপনি ব্যাংকে যদি টাকা রাখেন, তাহলে এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেটা হবে, আপনি যে টাকাটাকে রাখবেন, মনে করেন আপনি 1,000 টাকা রাখছেন, এটাকে আপনি 10% সুদের হারে রাখছেন। হ্যাঁ, বছরে আপনি 10% এটাতে সুদ পাচ্ছেন। এই যে 10% সুদ পেলেন, তাহলে 1 বছর পরে গিয়ে আপনার টাকাটা হয়ে যাবে কি, 1,000-এর 10% আপনার যোগ হবে, মানে 100। আপনি প্রথম বছর শেষে টাকা হয়ে যাচ্ছে কত, 1100 না? 1100। এইবার পরের বছরে আপনার যখন ওরা মুনাফা হিসাব করবে, তখন ওরা আর এই 1,000 টাকার উপরে হিসাব করবে না, ওরা এই টোটাল টাকাটাকেই আপনার যে মূলধন সেটা হিসেবে ধরে এর উপরে আপনাকে 10% মুনাফা দেবে। তাইলে আপনার টাকাটা প্রতি বছরে কত কত বেড়ে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে আপনি অনেক লাভ পেয়ে যাবেন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের সুবিধা। কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে যেটা হবে, আমি যদি 1,000 টাকা রাখি, তাহলে এই 1,000 টাকায় ওরা, আমি যদি 100 বছরও টাকা রাখি, ওরা আমার প্রতি বছর 100 টাকা করে দিবে। কারণ হচ্ছে এই 1,000-এর 10% হলো 100। এই 100 করে আমার প্রতি বছর বাড়বে, আমি যত বছরই রাখি না কেন। কিন্তু এই ক্ষেত্রে আমার তা হচ্ছে না। প্রথম বছর আমি যেমন 100 টাকা পেলাম মুনাফা, পরের বছর 1100-র উপরে যখনই ওরা হিসাব করবে আমি পেয়ে যাব 110 টাকা, তাই না? এগুলা না বুঝলে বললেন, এগুলা খুবই সিম্পল কথা বলতেছি। তো যাই হোক, আমরা এই এই সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করার জন্য দুটো সূত্র দেখছিলাম গতদিন। সূত্র দুইটা একটু বলবো এখন। এই মুনাফা হিসাব করার ক্ষেত্রে আমি বলছিলাম যে কয়েকটা টার্ম আমাদের জানতে হবে। আমি প্রথমে বলছিলাম পি পি দিয়ে আমরা বুঝাই হচ্ছে প্রিন্সিপাল, মানে আমার যে মূলধন, যে টাকাটা রাখি। একটু আগে আমি যেটা বললাম সেটা বলছি, 1,000 টাকার যদি রাখি তাহলে আমার ওইটা হবে হচ্ছে পি। ঠিক আছে, মানে যে টাকাটা আপনি রাখবেন সেটা হচ্ছে আমার পি, প্রিন্সিপাল বা মূলধন। আচ্ছা, আর বলছিলাম হচ্ছে আর আর হচ্ছে সুদের হার। ঠিক আছে, বা ইন্টারেস্টের হার। হারের যে ইংলিশ রেট, সেখান থেকে আর, এই আরটা সব সময় আমরা হিসাব করব হচ্ছে পার্সেন্টে। ঠিক আছে, মানে কত পার্সেন্টে আমি সুদ পাবো, এটা সব সময় আমরা পার্সেন্টে হিসাব করবো। পার্সেন্ট মানে 100-তে কত, তাই তো? সে গতদিন বলে দিছিলাম, আপনাদের মনে থাকার কথা। তো আর একটা টার্ম, পি একটা টার্ম, এরপর আছে হচ্ছে আমাদের এন, কত বছরের জন্য আপনি টাকাটা রাখবেন। তো এন এর মান আমি বলছিলাম যে সরাসরি বছরে দেয়া থাকতে পারে, সেটা 1 বছর, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে। আবার এরকমও বলা থাকতে পারে যে কেউ যদি টাকা আমার মনে করেন 1 বছর 3 মাসের জন্য রাখছে। ঠিক আছে,
তাহলে সেক্ষেত্রে আমি এন এর মানটা কত বসাবো, এরকম আমি হিসাব করা শিখাইছিলাম, যেখানে আপনাকে 3 মাস বলা হয়েছে। যেহেতু আমি এন এর মানটা সব সময় বছরে নিব, এটা মনে রাখবেন, সব সময় আমরা বছরে নিব। তাহলে 3 মাসে আসলে কত বছর হয়, ভগ্নাংশ বছর হবে, সেটা আমাকে হিসাব করতে হবে। 12 মাসে যদি আমার 1 বছর হয়, তাহলে 1 মাসে হবে 1/12, আর 3 মাসে হবে 3/12, তাই না? এভাবে করে আমরা হিসাব করব, 3/12 করলে কত হয়, 1/4। তাহলে এই 1 বছর 3 মাস, এটাকে আমি লিখতে পারি 1 + 1/4 বছর। এটুকু কি বুঝছেন সবাই নাকি? বুঝার কথা। তো এভাবে করে আমরা সবসময় হিসাব করবো, প্রত্যেকটা জিনিসের একটা একক আছে, তাই সেই জিনিসগুলাতে আপনি নেওয়ার চেষ্টা করবেন। আর এর মান যাতেই থাকুক আপনি সেটা পার্সেন্টে ধরবেন, এবং এন এর মান যাতেই থাকুক সেটা আপনি বছরে নিয়ে আসবেন। এই হচ্ছে আমাদের কাজ। আরেকটা টার্ম ছিল, সেটা হচ্ছে কি ছিল, না আর কোনো টার্ম বোধহয় এখানে ছিল না। ও, আই ছিল, ইন্টারেস্ট, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। ইন্টারেস্টের আই, এটা হচ্ছে সবসময় আমরা হিসাব করব আমাদের মূলধনের উপরে। আমার মূলধনটা কত ছিল, সেখানে আমি কত ইন্টারেস্ট পেয়েছি, সেটা হচ্ছে আমাদের হিসাবের বিষয়। তো এবার দেখেন আমি সূত্রগুলো লিখবো। তো সরল মুনাফার ক্ষেত্রে আমি সূত্র বলছিলাম, সরল মুনাফার ক্ষেত্রে সূত্র বলছিলাম হচ্ছে আই ইকুয়াল এন আর পি। মানে পি আর এন তিনটাকে আমি যদি গুণ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব আই। এটা কেন পাবো, এটা আপনারা খুব ইজিলি বুঝতে পারার কথা, যে এই যে আমি বলছিলাম যে 1,000 টাকা যদি রাখি, সেক্ষেত্রে আমার 1 বছর পরে মুনাফাটা কত হবে। আমি কি হিসাব করব, তাহলে এই যে 10% আমার মুনাফা ছিল, কাজেই আমি 10 লিখবো, যেহেতু এটা পার্সেন্টে সব সময় থাকবে। পার্সেন্ট থাকা মানে নিচে 100 থাকা। আর এন এর মান এখানে আমি যদি 1 বছর বলি, তাহলে আমার এন এর মান 1 বসানো যা না বসানো তা একই কথা। তো এবার আপনি কাটাকাটি করলে এখান থেকে দেখেন কত থাকে, কাটেন, কত থাকে, 100 থাকে না? তাহলে প্রথম বছর আপনি 100 টাকা পাচ্ছেন, সেটাই দেখা গেল। তো আপনি এভাবে করে হিসাব করতে থাকবেন বা হিসাব করতে পারবেন যে আপনি কয় বছরে কত টাকা মুনাফা পেলেন, ঠিক আছে? এখানে যদি আপনি একের জায়গায় এখন 2 বসায় দেন, তাহলে পেয়ে যাবেন 200, 3 বসাইলে 300 পাবেন, এইভাবে আগাতে থাকবে। তার মানে সরল মুনাফার ক্ষেত্রে আমার সূত্রটাও খুবই সরল। সেটা হচ্ছে আই বা ইন্টারেস্ট ইকুয়াল টু হবে এন আর পি। তিনটাকে আমরা গুণ দিয়ে দিলেই আয়ের মানটা পেয়ে যাব, যে আমি প্রিন্সিপাল কত রাখলে কত পার্সেন্ট হারে এবং কয় বছর রাখলে কয় টাকা আমি ইন্টারেস্ট হিসেবে পাবো। বুঝতে পারছেন? প্রিন্সিপালটা যা থাকার সেটা থেকে যাবে, বাট আমি ইন্টারেস্ট কত পাবো সেটা আমি হিসাব করতে পারবো। এবার আসেন চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি যেহেতু একটু ঝামেলার হিসাব, আমরা আগেই বললাম। তো এইটার সূত্রটাকে দেখেন, আই প্লাস পি। এখানে আই প্লাস পি কারণ হচ্ছে এই পাশে আমার যেমন শুধু ইন্টারেস্টটা আসতেছিল, এখানে শুধু ইন্টারেস্ট আসবে না, সব সময় প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের যোগফলটা আপনি পাবেন। সেখান থেকে আপনি যদি শুধু ইন্টারেস্ট হিসাব করতে চান, পিটাকে বাদ দিতে হবে, এই হলো কথা। তো এবার দেখেন আই প্লাস পি ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর টু দা পাওয়ার এন। এই এনটা হবে বছরে, আমি আবারও বলতেছি, এটা ভুল হয় মানুষের, এটা আপনারা ভুল করবেন না। এন সবসময় বছরে নিবেন, যতই মাস টাস দিনে দেয়া থাকলেও সেটা বছরে নিয়ে যাবেন কনভার্ট করে, ঠিক আছে? তো কিভাবে নিবেন সেটাও বলছি, যে মনে করেন 5 বছর 3 মাস বা 4 মাসই ধরেন এবার, 5 বছর 4 মাস এবং বলা হইলো কতদিন, 15 বা 16 দিন যাই বলেন। এটাকে আমরা চেঞ্জ করতে পারবো কিনা, ডেফিনেটলি পারবো। 5 বছর তো বছরেই আছে, এটারে চেঞ্জ করতে হবে না। এইটারে আমি কিসে আনতে চাই, বছরে আনতে চাই, মাসে আছে 12 দিয়ে ভাগ দিব। আর এই যে 16, এটারে আমি বছরে কেমনে আনতে পারবো, 16 দিন। তাহলে বছরে কয়দিন থাকে, 365 দিন। তাহলে 16 দিন রে বছরে কনভার্ট করতে গেলে 365 দিয়ে ভাগ দিবেন, যা আসে তাই, তিনটারে যোগ দিতে হবে। এভাবে করে সবসময় চেঞ্জ করবেন। এত কঠিন সাধারণত বিসিএস এ আসে না, আমি জাস্ট বলার উদ্দেশ্যে বললাম। বিসিএস এ কি ধরনের ম্যাথ আসে গতদিন আপনাদেরকে দেখাইছিলাম, ইজি ম্যাথ আসে, এত কঠিন যায় না আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার এইটা আমার চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফার হচ্ছে সূত্র। তো এখানে আমরা এনটা সবসময় বছরে নিব এবং আর এর মানটা সবসময় পার্সেন্টে হিসাব করব, কাজেই আর যাই থাকুক তার নিচে আমরা একটা 100 বসাই দিব। বুঝতে পারছি? কেউ প্রবলেম থাকলে, কনফিউশন থাকলে একটু কথা বলবেন। তো আমি যেটা বললাম, যে এখানে আমি পি এর মানটা বসাবো। প্রিন্সিপাল আমার সবসময় দেয়া থাকলো কি না থাকলো সেটা পরের কথা, আগে আমি সূত্রটা শিখি। 1 নিব, প্লাস হচ্ছে আর এর মান যাই দেয়া থাকুক তাকে 100 দিয়ে ভাগ দিব, আর উপরে আমার এন বসাই দিব। এখন আপনারা দেখেন এখান থেকে আই প্লাস পি, সবসময় আমি এই জিনিসটা হিসাব করব। পি যদি আমার জানা থাকে খুবই ভালো কথা, তাহলে পি তো এই পাশে নিয়ে আসতে পারবেন আপনি চাইলে। এই পিটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাই তো? মানে এটা যদি এখানে আমি রাখতে না চাই, শুধু ইন্টারেস্ট চাই, তাহলে এই পাশে এসে পিটা মাইনাস হয়ে যাবে না? তাই করবেন আপনারা।
যদি ওই ধরনের চায়, কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। সাধারণত যদি বলে মুনাফা আসল মিলে, এই যে মুনাফা আসল, মুনাফা আসল কত সেটা হলো I+P। মুনাফা এবং আসল একসাথে বলে, ঠিক আছে, তখন আমাদেরকে চাই হলো I+P এর মান। ম্যাক্সিমাম অঙ্ক এরকমই আসে। যদি কোথাও বলা থাকে যে চক্রবৃদ্ধি আপনি শুধু মুনাফা বের করেন, সেক্ষেত্রে আপনি এই পিটাকে ওই পাশে গিয়ে বাদ দিয়ে দিবেন। ব্যাস এতটুকুই হলো পার্থক্য। তো এইটুকু আমি গত ক্লাসে যাদেরকে বলছিলাম, শুনছেন যারা তারা ভালো কথা শুনেছেন, যারা শুনেননি আজকে শুনে নিলেন। বলেন, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আমি নেক্সট ম্যাথে যাই। কোনো আচ্ছা, কনফিউশন নাই আর। আচ্ছা, খুবই ভালো। কনফিউশন না থাকলে আমি পরে আপনাদেরকে একটা ম্যাথ দেখাই। দেখেন এই ম্যাথটা হচ্ছে, ম্যাথটা ইংলিশে আসছিল। সাধারণত ইংলিশে আসে না, বাংলায় আসে। তো এই ম্যাথটা আবার মনে হয় ইংলিশেই আসছিল, 29তম BCS এ ম্যাথটা আসছে। ম্যাথটা অনেক ইজি, আপনি একটু পড়ে আপনারা আমাকে বলেন যে এই ম্যাথটা পড়ে আপনারা কি বুঝতেছেন বা কিছু আদৌ বুঝতেছেন কিনা। ম্যাথটাতে বলতেছে যে সাকসেসিভ ডিসকাউন্ট, হ্যাঁ, সাকসেসিভ ডিসকাউন্ট মানে হচ্ছে এই যে সাকসেসিভ ডিসকাউন্ট পড়বে 20% এবং তারপরে 15%, টোটালটা মিলে যে ডিসকাউন্ট তৈরি হবে সেটা আমি একবারে কিভাবে দিতে পারবো, একটা সিঙ্গেল ডিসকাউন্ট হিসেবে যদি দিতে চাই। বুঝতে পারছেন? ম্যাথটা আগে বোঝেন, সলিউশন তো পরের কথা। মনে করেন আমার কাছে একটা প্রোডাক্ট আছে, সেটার দাম হচ্ছে 500 টাকা। এবার আমি আপনাকে বললাম যে আপনি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করেন তাহলে আমি আপনাকে 20% ডিসকাউন্ট দিব, আর আপনি যদি রোকেয়া হলের স্টুডেন্ট হন তাহলে আপনাকে আরো 15% ডিসকাউন্ট দিব। বলতে পারি না? বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমি এই যে এইভাবে করলে আমার কত টাকা আসবে এবং সেটা আমি একবারে যদি দিতে চাই কত দিতে পারবো, এটা জানতে চাচ্ছে আর কি। বলেন এটা কিভাবে বের করতে পারি। মানে বিষয়টা বোঝেন। আপনি যদি বিকাশ ইউজার না হন আর তাহলে শুধু রোকেয়া হলের স্টুডেন্ট হন, তাহলে আপনাকে আমি দিলাম হলো 15% ডিসকাউন্ট। আপনি 20% পাইলেন না। আর যদি আপনি দুইটাই ইউজার হন তাহলে আপনি হচ্ছে 20% পাবেন প্রথমে, তার উপর আবার 15% পাবেন। বুঝতে পারছেন? বিষয়টা সোজা, যে হ্যাঁ। 500 থেকে 20% ডিসকাউন্ট দিয়ে রিমেনেন্টের উপরে আবার 15% ডিসকাউন্ট দেবে, এভাবে কি? হ্যাঁ, 15% ডিসকাউন্ট দিবেন, তাতে যা আসে ওটাকে আমরা একটা ডিসকাউন্টে বলার চেষ্টা করবো। তো আমরা এখন তাহলে আমাদের শতকরার যে নিয়ম 100 সেটা দিয়ে করা শুরু করবো। ধরলাম আমার জিনিসটার দাম 100 টাকাই ছিল, ধরলাম, যেহেতু এখানে পার্সেন্টে বলা আছে। তো 100 টাকা যদি আমার প্রোডাক্টের দাম হয়, 20% ডিসকাউন্ট দিলে প্রোডাক্টের দাম এখন কত? এখন বিশ কত দাম টাকা 20%? 180 টাকা, 80 টাকা, 80 টাকা। 180 টাকা? শুধু 80 টাকা? না না, 80 টাকা, শুধু 80, হ্যাঁ, হ্যাঁ। শুধু 80 টাকা, হ্যাঁ, শুধু 80 টাকা। শুধু 80 টাকা। এবার এই 80 টাকার উপর আপনি আবার 15% ডিসকাউন্ট পাচ্ছেন, তাতে কত টাকা হয়? 80%, মানে 80 টাকা তো আমার এখন হয়েছে প্রোডাক্টটার দাম। এই 80 টাকার উপর আমি 15% ডিসকাউন্ট বসাবো, তাহলে কত টাকা হয় কিভাবে বের করবো বলেন তো? এটা পারেন গতদিন যারা ক্লাস করছেন? মানে সিম্পলি হচ্ছে আমি 80 এর 15% ব্যাক করবো, তাই না? পার্সেন্ট মানে তো 15/100। বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, 80 টাকার উপরে আবার 50% ডিসকাউন্ট দিলে টোটাল 68 টাকা হচ্ছে প্রাইস পড়ে। হ্যাঁ, খেয়াল তাহলে হয়নি। 68 টাকা প্রাইস পড়ে। হিসাব করেছেন আপনি, খুবই ভালো কথা। মানে এই যে এতটুকু আপনি করলে, আপনি তো একবারে বের করছেন, আমি একটু ভাঙি বলে দিই। 80 টাকার পনেরো আচ্ছা আচ্ছা। পার্সেন্ট ডিসকাউন্ট দিব, বিষয়টা তো তাই। 80 টাকার 15% জি করলে জি। এই যে 12 টাকা দাঁড়ায়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 80 এর 15% করলে 12 টাকা। 12 টাকা দাঁড়ায়, তাহলে 80 থেকে 12 বাদ দিলে 68 থাকে, তাই তো? তাহলে আমি জি একবার 20% ডিসকাউন্ট দেওয়ার পর আবার 15% ডিসকাউন্ট দিচ্ছি, তাতে 68 টাকা আসছে। এবার তাইলে আমি যদি এত কাহিনী করতে না চাই, আমি সরাসরি আপনাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারি? এই যে 68 টাকায় দিয়ে দিতে পারি প্রোডাক্টটা, তাহলে 100 থেকে আমি 68 বাদ দিলে যা থাকে সেটাই আমার ডিসকাউন্ট। কত থাকে? 32। আচ্ছা। তাহলে আমি আর আপনাকে এত গল্প নাই বলতে পারি যে বিকাশ রোকেয়া হলে এত কিছু আপনার দরকার নাই, আপনারা আসেন আমি 32% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, তাই না? এটা বলতে পারি। জি জি জি।
কেউ এটা না বুঝলে এখন ম্যাথটা আপা একটু আমরা বলি। যদি, হ্যাঁ আমরা যেহেতু এখানে আগে থেকে জানি না যে টোটাল ডিসকাউন্টের পরে 68 টাকা প্রাইস আসবে, সেক্ষেত্রে কি করবো? এটা তো আমরা বের করলাম যে 68 টাকা প্রাইস আছে, তাহলে 100 থেকে 68 বাদ দিয়ে 32% একবারে ডিসকাউন্ট। আর আপনি যদি অঙ্ক প্রাইসটা না শিখতেছেন জানা বের থাকে করার আগে জন্য। থেকে। হ্যাঁ, জি না আপনি তো জি অঙ্ক জি। করতেছেন বাইর করার জন্য। আচ্ছা আচ্ছা। মানে আগে থেকে আমার জানার তো প্রয়োজন নাই, আমি যখন ব্যবসা করতে যাব তখন তো আমি ম্যাথ করেই বাইর করবো। আচ্ছা ঠিক মানে আছে। ম্যাথ তো আর আমরা ফাও ফাও করি না, যাদের প্রয়োজন তারাই করি। যে কোনো প্রোডাক্ট আমি যখন বেচতে যাব তখন আমি এটা হিসাব করবো যে আসলে 20%-এর আমি চাচ্ছি 20% বিকাশে ডিসকাউন্ট দিব আর 15% একটা নির্দিষ্ট হলে ডিসকাউন্ট দিব। তাহলে সেভাবে আলাদা করে না বলে আমি ওদেরকে কি বলতে পারি, একসাথে কি বলতে পারি, একসাথে আমি অফার করতে পারি তোমাকে 32% ডিসকাউন্ট দিচ্ছি, সেটা শুনতেও ভালো লাগে তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপু, এইভাবে বুঝতে 20 আর পারছি। 15 বললে অনেকের কাছে কনফিউজিং লাগতে পারে, 32 বললে মানুষ আরো বেশি আগ্রহী হওয়ার কথা। ম্যাথটা বাকিদের কি অবস্থা বুঝতে পারছেন? গতদিন যারা ক্লাস করছেন তাদেরকে আমি বলছিলাম মনে হয় যে আপনারা 20টা ম্যাথ করতে বলছিলাম আপনাদেরকে, আপনাদের পছন্দ মতো বলছিলাম না? গতদিন ক্লাস করছেন এমন কেউ আছেন? যাই হোক, 20টা করে ম্যাথ আমি করতে বলছিলাম। আমি আপনাদেরকে যা পড়াবো তার উপরে আপনারা যদি 20টা করে ম্যাথ করেন, ম্যাথ তো প্র্যাকটিস করলে পারা যাবে, প্র্যাকটিস ছাড়া পারা যাবে না। শিখে আসলে ওইভাবে শুধু শিখে বসে থাকলে পারা যাওয়াটা টাফ। আমি সেটা আপনাদেরকে আগেও বলছিলাম। আজকে ক্লাস আমি তো ও আচ্ছা, গতদিন যারা ক্লাস করছেন তাদের মধ্যে কেউ নাই মনে হয় নাকি? আচ্ছা, ঠিক আছে। আপনারা এখন যারা আছেন তারা একটু শুনেন, আপনারা 20টা করে ম্যাথ করবেন, এই শতকরার উপরে আপনাদের পছন্দ মতো ম্যাথ করবেন, দেখবেন একটু পারেন কিনা। এটাই বলছিলাম আর কি। তো যাই হোক, এই ম্যাথটা মনে হয় বুঝছেন, আমি একটু নেক্সট ম্যাথে যাচ্ছি। আচ্ছা, এই ম্যাথটাতে বলা হয়েছে যে কোন স্কুলে 70% ইংরেজিতে পাশ করছে, দেখা যাচ্ছে না মনে হয়, 80% বাংলায় পাশ করছে, 10% উভয় বিষয়ে ফেল করছে। যদি উভয় বিষয়ে 300 জন পাশ করে থাকে তবে আমার মোট কতজন পরীক্ষার্থী ছিল? ম্যাথটা পড়ে কিছু বোঝা যাচ্ছে? এই ধরনের ম্যাথ আপনারা কি পারেন নাকি পারেন না বলেন তো? এই ধরনের ম্যাথের একটা সুন্দর সিস্টেম আছে, একটা বক্সের মধ্যে আমরা ছবি আঁকায় অঙ্কগুলা করতে পারি, সেটা আমাদের একটু বুঝতে সুবিধা করে। আর যদি তা করতে না চান সরাসরিও করা যাবে, সেটা সমস্যা না। তবে এই ছবি আঁকানোটা শিখেন, এটা বেশ ভালো। মনে করেন এই আমার একটা বক্স, এর মধ্যে আমার সব স্টুডেন্ট আছে, বা আমি ধরে নিচ্ছি এর মধ্যে যারা পাশ করছে তারা আছে এরকম। মনে করেন যে এই একটা গোল, এটা হচ্ছে আমার সেই স্টুডেন্টরা যারা হচ্ছে ইংরেজিতে পাশ করছে, তার মানে এটা হচ্ছে আমার 70%, তাই না? ঠিক আছে। আরেকটা আমার গোল, সেটা হচ্ছে যারা হচ্ছে আপনার বাংলায় পাশ করছে, তাহলে 80%। ঠিক তো? এই দুইটা গোলকে আমি একসাথে আঁকাইলাম কেন? কারণ কিছু স্টুডেন্ট আবার দুই সাবজেক্টে একসাথে পাশ করে ফেলছে, তাই না? তারা একসাথে থাকবে না? বোঝা যায় এই বিষয়টা? জি জি আপু। আপু বুঝতেছি। যাক, খুবই ভালো, বুঝলে তো খুবই ভালো। তো দেখেন, 70% আমার ইংরেজিতে পাশ করছে, আর হচ্ছে 80% বাংলায় পাশ করছে। এই মাঝখানে যারা আছে তারা হচ্ছে আবার উভয় বিষয়ে পাশ করছে। এই সংখ্যাটা আমাকে বলে দেয়া আছে। ঠিক আছে, এই সংখ্যাটা কত বলেন তো? 300 জন। 300 জন। 300 জন। এবার আমি একটু আসি, যে দেখেন 10% কিন্তু আবার উভয় বিষয়ে ফেল করছে এরকমও মানে স্টুডেন্ট আছে, তাই না? উভয় বিষয়ে যারা ফেল করছে তারা বাংলায়ও ফেল করছে, ইংলিশেও ফেল করছে, তাই তো?
তাইলে কত পার্সেন্ট স্টুডেন্ট আমার এমন আছে যারা কোনো না কোনো একটা বিষয়ে আসলে পাশ করছে, বা দুইটা বিষয়ে পাশ করছে, এরকম কত পার্সেন্ট আছে বলেন তো? এটা বুঝতে পারতেছেন না? 10% স্টুডেন্ট আমার এমন যারা কিছুতেই পাশ করে নাই, সব কিছুতে ফেল। তাইলে কোনো না কোনো এক বিষয় বা দুই বিষয় কিংবা মানে এরকম কারা আছে, কত পার্সেন্ট স্টুডেন্ট আমার কোনো না কোনো একটাই অন্তত পাশ করছে? 90% না? এগুলো একটু ঝটপট বলা শিখেন কাইন্ডলি। এটা ইজি, দেখলে বোঝা যায়। 10% আমার টোটাল ফেল, সবকিছুতে ফেল। তাইলে বাকি 90% যারা আছে তারা তো কোথাও না কোথাও পাশ করছে নাকি? জি আপু। জি। তাহলে এই 90% হচ্ছে আমার কিছু না কিছুতে পাশ করছে। মানে এই যে আমার দুইটা সাবজেক্ট নিয়ে তো আমি হিসাব করতেছি, তাহলে হয় ইংরেজিতে পাশ করছে, নাই বাংলায় পাশ করছে, নাই উভয় বিষয়ে পাশ করছে। এইরকম স্টুডেন্ট হচ্ছে আমার 90%। এবার তাইলে আমি কি এই কথাটা লিখতে পারি যে এই যে আমার 70%, তারপর হচ্ছে মনে করেন গিয়ে প্লাস হচ্ছে 80%, আর এই মাঝখানের এইটুকু আমি মনে করেন ধরলাম X%, কত তা তো আমি জানি না, সংখ্যাটা জানি কিন্তু পার্সেন্টে কত আসবে সেটা কিন্তু জানি না। এটা এটা বুঝতে পারতেছেন? আমার টোটাল স্টুডেন্ট তো আমি কত এখনো আমি জানি না, তাহলে আমি এটাকে ধরে নিলাম X%। এই যে ভিতরে যারা আছে সংখ্যায় তারা 300 ঠিকই, কিন্তু X% আমি ধরতেছি, কারণ 100-র মধ্যে ওটা কত আসবে আমি জানি না, কারণ টোটাল স্টুডেন্ট কত আমার জানা নাই, আমি এক্স ধরতেছি এই জন্য। তাহলে এই যে আমার 70% প্লাস 80%, এখন -X% দিলে সেটা 90%-এর সমান হয় কিনা একটু বলেন তো। এই লাইনটা বোঝাই সবচেয়ে জরুরি। এখানে আমি X%-এ মাইনাস করলাম কেন? কারণ এই যে আমার 70% এর মধ্যেও ওই এক্স আছে, যতজন আর কি স্টুডেন্ট। আবার এই যে আমার 80% এর মধ্যেও ওই X% স্টুডেন্ট আছে। কাজে আমি দুইবার তো নিতে পারবো না, আমি যে কোনো একবার নিতে পারবো, কাজে আমার একবার বাদ দিতে হবে, ঠিক তো? জি আপু। এইটুক কি বুঝছেন? এইটুক বুঝাটাই এই অঙ্কের জি মানে আপু। ট্রিক্স আর কি। আমার এই হচ্ছে আমার বাংলা, এই হচ্ছে আমার ইংলিশ, এই হচ্ছে আমার উভয় বিষয়। এবার এই উভয় বিষয়টা দেখেন, এই ইংলিশের মধ্যেও আছে বাংলার মধ্যেও আছে, তাহলে এটা দুইবার নিলে তো চলবে না। স্টুডেন্ট তো এই একই লোক, ঠিক আছে? মনে করেন এখানে রহিমা করিমা যারাই আছে, এদিকে মনে করেন আছে সাথী শিলা টাইপের অনেকে আছে। এর মধ্যে যারা আছে তারা তো কমন, তারা এই রহিমাদের সাথেও আছে, সাথী শিলাদের সাথেও আছে। তো ডাবল করে আমি তো স্টুডেন্ট হিসেবে নিলে হবে না, এটা তো মানুষ। তো 70% আমার বাংলা, 80% আমার ইংলিশ, তার থেকে আমি ওই X% বাদ দিতে হবে যারা ডাবল ঢুকে গেছিল। এটা বাদ দিলে টোটাল 90% হয়, কারণ 10% সব বিষয়ে ফেল, বাকি 90% আমার কিছু না কিছুতে পাশ করছে। তাহলে এই সেই স্টুডেন্ট গুলা না যারা কিছু না কিছুতে পাশ করছে? ইয়েস, এরাই তারা। তাহলে এখান থেকে আমি এক্স এর মানটা হিসাব করতে পারি। এই 70 আর 80 মনে করেন যোগ করলে কত হয়, সেটা 90, সেটা থেকে 90-কে বাদ দিব, তাহলে আমি এক্স এর মানটা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এইটুক বুঝেন নাই কারা একটু বলেন। 70 আর 80 যোগ করলে হয় 150, সেখান থেকে 90 বাদ দিলে থাকবে হচ্ছে গিয়ে আপনার কত, 60%। তাহলে এক্স এর মান আমি পাচ্ছি হলো 60%। এটুকু কি বুঝছেন আপনারা সবাই? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। বুঝতে পারলে একটু আওয়াজ করবেন, নাইলে আমাদের তাহলে আমি এক্স এর মানটা পাইলাম হলো 60%। এখন আমারে বলেন, এই যে আমার উভয় বিষয়ে যারা পাশ করছিল তারা হচ্ছে 300 জন, তাহলে এই 60% মানে 300 জন না? সিক্সটি জি। পার্সেন্ট মানে হচ্ছে আমার তাহলে 300 জন, তাহলে 100%-এ কত সেটা আমরা বুঝতে পারবো? সেটা কি আমরা পারবো এখন বের করতে? জি আপু, পারবো। অবশ্যই ওই কি নিয়মেই পারবো। 60%-এ যদি 300 হয়, একে কত আর 100-তে কত, পারবো না? এভাবে না? এটুকু বুঝতে পারছেন না আপনারা নাকি? টোটাল স্টুডেন্ট আসতেছে 500 জন, ঠিক তো? এই অঙ্কটা একটু ভাবেন, এই অঙ্কগুলা হচ্ছে আপনার হঠাৎ করে যখন পরীক্ষার হলে আসে মানুষের মানে মাথা গুলায় যায়, বুঝতে পারছেন? এই যে এখানে যে এত সুন্দরভাবে লেখা না যে 10% উভয় বিষয়ে ফেল করছে,
তারপরেই লিখছে না, যদি উভয় বিষয়ে 300 জন পাশ করে থাকে তবে মোট পরীক্ষার্থী কত। মানুষ যেটা করে সেটা হচ্ছে এই 10% ইকুয়াল 300 বসায় দেয়। পরপর লিখছে তো লাইন দুইটা, দেখলে ওই পরীক্ষা হলে আর কি কনফিউজড হয়ে যায়। তখন বসায় যে 10% মানে হলো 300, তাহলে 100%-এ কত হবে। এবং মজার ব্যাপার হইতেছে, এই ভুল করে তারা যে অ্যান্সারটা বাইর করে এটাও অপশনের মধ্যে থাকে। মানে বিসিএস বলেন অন্য যে কোনো চাকরির পরীক্ষার অপশন গুলো এমন থাকে যে আপনি ভুল করলে কি অ্যান্সার বাইর করতে পারেন সেটাও ওরা জানে, এবং সেটা অপশনের মধ্যে থাকে। এই কারণে অঙ্ক করার সময় একদম মাথাটা ঠান্ডা রাখতে হয়। আর শুধু মাথা ঠান্ডা রাখাটাই মানে ইয়ে না, অঙ্ক প্র্যাকটিস না করে গেলে আপনি মানে জীবনেও পারবেন না। পরীক্ষার হলে আপনি যেই হন না কেন, আপনি অঙ্ক প্র্যাকটিস করলে পারবেন, তাছাড়া পারবেন না, এটা হলো কথা। এই অঙ্কটা তাহলে ক্লিয়ার নাকি? বলেন, অঙ্কটা বুঝছেন বুঝছেন না আপনারা? জি হ্যাঁ আপু আপু, বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা, আর আপনারা বাসায় তাহলে কেউ অঙ্ক করেন নাই, তাই তো? মানে একজনও আপু যদি আমি অঙ্ক করছিলাম করতেন। অল্প কয়টা, কিন্তু সবগুলো পারি নাই কারণ আমার ফাইনাল পরীক্ষা চলতেছে আসলে। যে কয়েকটা করছেন ওগুলা পারছেন নাকি তাই বলেন। জি আপু, পারছি। পারলে তো ভালো। আমি তো, আমার এরকম বিষয় না যে আপনাকে একদম নাম্বার ধরে ধরে অঙ্ক করতে হবে তা না, আপনি প্রতিদিন দু একটা ম্যাথ করলেই তো চর্চা থাকে। চর্চা থাকাটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে একটা আরেকটা ম্যাথের কথা আপনাদেরকে একটু বলি। মনে করেন আহ মনে করেন এই যে বিভিন্ন ম্যাথ আসে না, বৃত্তের ব্যাসার্ধ মাঝে মাঝে আসে পরীক্ষায়, তাই না? এই বৃত্ত, এটার ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফল কত হবে কেউ বলেন তো একটু, এটা সবাই পারা উচিত। আর স্কোয়ার। হুম হুম। আর টু স্কোয়ার। পাই আর। 2πr হবে না, 2πr হচ্ছে পরিধি, ভুল পরিধি, ও, বলেছেন। 2 পায়ের তো পরিধি। ভুলে গেছি। আপু আর পাই আর ক্ষেত্রফল স্কোয়ার হচ্ছে হবে না? আপনার পাই আর স্কোয়ার। আপু, পাই পাই আর। আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। জি জি, মানে শুধু আর স্কোয়ার যে বলছেন সেটাও হয়নি, আবার 2π একটা পরিধি। হুম। এইগুলা একটু কষ্ট করে মনে রাখবেন। একটা বিষয় মনে রাখবেন যে ক্ষেত্রফলের মধ্যে সবসময় একটা স্কোয়ার টাইপের ব্যাপার স্যাপার থাকে। মনে করেন এই যে স্কোয়ার না, চতুর্ভুজ, চার বাহু যদি সমান হয়, এর একটা বাহুরে আর ধরলে বা একটা বাহুকে এ ধরলে এর ক্ষেত্রফলটাও হয় হচ্ছে এ স্কোয়ার। আর বৃত্তের ক্ষেত্রে সেটা হয় পাই আর স্কোয়ার, কারণ এটা না পুরা সার্কেলের, এই যে পুরা সার্কেল না, সার্কেল টাইপের সবকিছুর সাথে একটা করে পাই চলে আসে। পায়ের মান হচ্ছে 22/7। আচ্ছা, সেটা কথা না, কথা হলো আমি একটা ম্যাথ বলবো সেই জন্য এটা জিজ্ঞেস করলাম। ম্যাথটা হলো, ধরেন কোন একটা বৃত্তের ব্যাসার্ধ 20% কমে গেলে তার ক্ষেত্রফলটা শতকরা কত কমবে। মনে করেন এই যে বৃত্তটা, এর ব্যাসার্ধ ছিল আর, এটা কমে যাবে, কমে গিয়ে 20% কমায় দিলাম, তখন ক্ষেত্রফলটা কতটুকু কমবে। এটা এমনিতে শুনতে খুবই সহজ সহজ মনে হয়, কিন্তু অত সহজ আবার না যতটা সহজ শুনতে মনে হয়। এখানে আর ছিল, তাহলে 20% কমে গেলে এখন কত হবে বলেন তো? কিছু মানে আপনারা কিছু অ্যাজাম করতে পারেন? আচ্ছা আমি বলি আপনাদেরকে। মনে করেন 25 আমি ভাগ একটা করলে। পূর্ণ সংখ্যা ধরে নিলে আমার জন্য ইজি হয়, তাই না? সবসময় আমরা এই কথাটা বলছিলাম। তাহলে আমি যদি ধরে নিই যে এই বৃত্তটার ব্যাসার্ধ আগে ছিল 10, তাইলে এর ক্ষেত্রফলটা তখন কত ছিল? পাই, 10-এর স্কোয়ার করলে কত হয়, 100 না? 100 পাই, ঠিক আছে? মানে 10 ধরছি কেন সেটা নিয়ে আপনাদের কারো যদি কনফিউশন থাকে, আপনি 10-এর বদলে যে কোনো কিছু ধরলেও অঙ্কটা হবে, তবে সবচেয়ে সোজা হয় 10/100 ধরে নিলে, কারণ মানে স্কোয়ার করলে সেটা একটা রাউন্ড ফিগার আসে, সুন্দর আসে আর কি। বুঝছেন? মানে একবারে আমি পার্সেন্টে পেয়ে যাই, যেহেতু আমার এই 100টা হচ্ছে আমার পার্সেন্টের হিসাবে লাগে। তো আমি ব্যাসার্ধটা ধরছিলাম 10, তাহলে আমার জিনিসটা দেখতে সুন্দর হয়েছে। ব্যাসার্ধ যদি কোনো বৃত্তের 10 হয়, তার ক্ষেত্রফল হবে পাই 10-এর স্কোয়ার মানে 100। ব্যাসার্ধ ক্ষেত্রফলটা হয়ে যাবে আমার 100 পাই। এবার বলেন 20% যদি আমার ব্যাসার্ধটা কমে যায় তাহলে নতুন ব্যাসার্ধটা কত হবে?
এই 10-এর 20% কমে গেলে কত হবে বলেন? বলতে পারতেছেন না? 8% হবে আপু। আট 8 আট হবে না আপু? আট আট হবে আপু। 10-এর 20% করলে কত হয় এটা বলতে পারতেছেন না? 20/100 করেন, কত হয়? 5 20-এ 10-এর 2, তার মানে 10-এর 20% হচ্ছে 2, 20% কমে গেলে তাহলে 10 থেকে 2 বাদ যাবে, কত হবে? 8। এটুকু বোঝেন নাই? জি আপু। বুঝতে পারছেন? জি। না বুঝলে বলেন। এখন নতুন ব্যাসার্ধ হয়েছে 8, তাই তো? তাহলে ক্ষেত্রফল কত হয়েছে? পাই 8-এর স্কোয়ার। 8-এর স্কোয়ার করলে কত হয়? 64 না? তাহলে 64 পাই। ঠিক তো? জি। এবার বলেন তাহলে কতটুকু ক্ষেত্রফল কমলো? আমার তো আর মানে শতকরা হিসাব করার জন্য আলাদা কিছু করতে হবে না, আমার তো আছেই 100 পাই। 100তেই তো হিসাব করতে পারতেছি। 100 থেকে 64 চলে গেলে কত থাকে? 100 পাই থেকে 64 পাই চলে গেলে 36 পাই। 36 থাকে। তাহলে 36%ই না হবে অ্যান্সার? এটা কি আর অন্য কোনো ভাবে করার দরকার আছে? না। নেই। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপু এটা কি মুখস্থ করবো, যে আমি এটারে 10 ধরবো? না, মুখস্থ করেন না, আপনি বাসায় অন্য কিছু ধরে একটু করেন, তাহলে আপনার জ্ঞানটা বাড়বে। আমি 10 ধরছি কারণ আমার কাছে মনে হয়েছে যে ক্ষেত্রফলটা 100 হয়ে গেলে আমার ইজি হবে, আমাকে আর আলাদা করে পার্সেন্ট বের করতে হবে না। আপনি যদি অন্য কিছু ধরেন সেটা পার্সেন্ট দিয়ে হিসাব করবেন, তখন পারবেন না? পারা উচিত। আপনার যা খুশি আপনি ধরতে পারেন, এই জায়গায় 10 না ধরে আপনি অন্য কিছু ধরতে পারেন, 500 ধরতে পারেন, 50 ধরতে পারেন, 20 ধরতে পারেন, যা খুশি ধরতে পারেন, কোন সমস্যা নেই। সেটার মানে সেটার নিয়ম অনুযায়ী অঙ্কটা করলে লাস্ট পর্যন্ত অ্যান্সার আসবে এই 36%ই। বুঝা গেছে? জি আপু, বুঝছি। ঠিক আছে। এই শতকরার যে অঙ্কগুলা আমি হচ্ছে আজকের ক্লাসেই শেষ করে দিব। শতকরা নিয়ে আর অনেক বেশি দূরে যাব না, তবে সরল যৌগিক মুনাফা এইটা হয়তো আমি পরের নেক্সট ক্লাসে আপনাদেরকে আরো 2-1টা ম্যাথ দেখাতে পারি যদি আপনাদের সমস্যা হয়। আমি এই জন্য আপনাদেরকে বাসায় একটু করতে বলছিলাম, আপনারা কেউই কিছু জানান না। আপনারা একটা কাজ করতে পারেন, আমার যে নাম্বারে আপনারা পে করছিলেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ওইখানে প্রবলেম গুলা পাঠাইতে পারেন। মানে যে যার যা প্রবলেম হয় আপনারা চাইলে টেক্সট করতে পারেন আর কি, যদি প্রবলেম হয়। মানে আমি ভাবছিলাম যে আপনারা যারা ক্লাসে এনরোল করছেন আপনারা বোধহয় খুবই সিরিয়াস হবেন পড়াশোনার ব্যাপারে, বা আপনাদের ডেডিকেশন মনে হয় অনেক বেশি পাবো, সেই তুলনায় আমি একটু হতাশই হয়েছি। লাইভ ক্লাসে জয়েনও করে না মানুষ সবাই। শুধু আমার ক্লাসে না, ইংলিশ ক্লাসেও মানে স্টুডেন্টের সংখ্যা কম থাকে লাইভ ক্লাসে, তো আমি আসলে বুঝতে আপু পারতেছি না কি। হুম। আপু আজকে আমার এটা প্রথম ক্লাস আর কি, মানে আপনারা কি কোনো বই টই সাজেস্ট করছেন ম্যাথের জন্য? না, ম্যাথের জন্য আমি ডাইজেস্ট বলছি ভাইয়া। কোনটা ডাইজেস্ট হচ্ছে একটু আপনার বলছেন? সবকিছুরই মানে সিলেবাসটা হচ্ছে ডাইজেস্ট, আপনি যদি ডাইজেস্ট ভালোভাবে কমপ্লিট করেন সব ঠিক আছে। আর ম্যাথের ক্ষেত্রে কোনো কমপ্লিট করার কিছু নেই, আপনি জাস্ট প্র্যাকটিস করবেন যেখান থেকে পাবেন সেখান থেকে। আপনি ডাইজেস্টটা একবার দেখবেন, আমরা যেভাবে পড়াই দিচ্ছি সেভাবে পড়বেন। লাইভ এমসিকিউতে আপনি পরীক্ষা দিতে থাকবেন, আপনার যে সাবজেক্টে প্রবলেম আপনি ডেইলি একটা করে পরীক্ষা দিবেন 20 মার্কের। ওদের ডিজাইন করা আছে ওইভাবে কোর্সটা। বুঝছেন? আপু, অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য কোথায় আমি পরীক্ষা দিতে পারবো? আমি না বুঝতেছি না। লাইভ এমসিকিউ আপু, লাইভ এমসিকিউ আমি দেখাই দিব আপনাদেরকে। আমি এখনই দেখাই দিচ্ছি, দাঁড়ান। আর একটা অঙ্ক একটু আপনাদেরকে বলে আমি এখন দেখাই দিচ্ছি আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। জি আপু। আমি মানে বুঝতে পারিনি যে আপনারা এই অনলাইনে পরীক্ষা দেওয়ার বিষয়টা যে জানেন না, এটা আমি আবার জানতাম না আর কি। আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। আর কি ম্যাথ আপনাদেরকে বলবো, এখানে ম্যাথ আসলে আর কোনো টাইপ ওইরকম নাই। আহ মনে করেন 20টা পুরস্কার যদি আমরা প্রতিযোগীদের মধ্যে মানে 5% হিসাবে দেয়া হয়, তাহলে কেউ যদি একটার বেশি পুরস্কার না পায় তাহলে প্রতিযোগী কয়জন, এটা কি বের করা যাবে? মনে করেন 20টা পুরস্কার আছে আমার কাছে, ঠিক আছে? মোট প্রতিযোগীর 5%কে আমি দিচ্ছি এই 20টা পুরস্কার, এবং কাউকেই একটার বেশি দিচ্ছি না, একটা করে দিচ্ছি। তাহলে প্রতিযোগী কয়জন আছে টোটাল, এটা কি বের করা যাবে? অঙ্কটা বুঝছেন?
আমার কাছে 20টা পুরস্কার আছে, মনে করেন 20টা গোলাপ ফুল আছে। এবার এই 20টা গোলাপ ফুল আমি অনেকগুলো মানুষের মধ্যে থেকে 5% মানুষকে চুজ করে তাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এবং প্রত্যেককে একটা ফুলের বেশি দিব না। সেই ক্ষেত্রে আমার টোটাল কতজন মানুষ ওখানে ছিল? এই অঙ্কটা দেখতে যতটা কঠিন, করতে খুবই সহজ। আমি আপনাদেরকে বলি, দেখেন বিষয়টা। আমি কি করলাম, সবার মধ্যে থেকে 5%কে সিলেক্ট করলাম। এই 5%কে আমি 20টা পুরস্কার দিয়ে দিছি, তার মানে আমার টোটাল যে সংখ্যাটা ছিল তার 5%ই হচ্ছে 20। এটুকু কি বোঝা যায়? এই কথাটুকু জি আপু, বুঝেছেন? বুঝছি। জি তার জি। মানে আমার টোটাল ছিল মনে করেন এক্স জন, তাহলে এক্স এর 5%ই হবে 20, ঠিক না? জি। আমি মনে করেন এতগুলো মানুষের ভিতর থেকে 5% লোককে সিলেক্ট করে একটা একটা করে ফুল দিছি। ফুলের সংখ্যা হয়েছে আমার 20টা। তার মানে ওই যত লোকই থাকুক তার 5%ই হচ্ছে 20 জন। তাহলে এবার আমি হিসাবটা করব, 5% মানে 5/100। এই 100 এই পাশে গেলে গুণ হয়ে যাবে, আর 5 এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে দাঁড়াচ্ছে 20, নিচে আসবে হচ্ছে আমার 5, আর উপরে যাবে হচ্ছে 100। করলে কত হয়? 5 20 100, তারপর 2 2 4 400। 400 400। জন লোক ছিল, ঠিক না? জি এটুকু আপু, বুঝছেন? 400 জন। কেউ একটু না বুঝলে বললেন, অঙ্কগুলা দেখতে টাফ লাগে কিন্তু আসলে টাফ না, এই জন্য প্র্যাকটিস করতে হয় ম্যাথটা। আপু এটা একটু আরেকবার বলবেন কাইন্ডলি। জি জি, বলবো ভাইয়া। আচ্ছা, আরেকবার বলতেছি, সমস্যা নাই। দেখেন, আমি বলছি যে আমার কাছে 20টা পুরস্কার ছিল। এই 20টা পুরস্কার আমি কোনো একটা গ্রুপের মধ্যে থেকে, মনে করেন অনেকগুলা প্রতিযোগী আছে, এদের মধ্যে থেকে 5% লোককে নিয়ে 20%, মানে 20টা পুরস্কার দিয়ে দিছি। আমার কাছে মনে করেন এরকম লোক ছিল অনেকজন, তার মধ্যে থেকে আমি 5%কে সিলেক্ট করছি পুরস্কার দেওয়ার জন্য। এই 5%কে আমি যখন 20টা পুরস্কার দিছি তখন কেউই একটার বেশি পুরস্কার পায়নি। তার মানে ওখানে লোক হয়েছে 20 জন, ওই 5% মানে আমার 20 জন হয়েছে। তাহলে আমার টোটাল 100% কত? এটাই হচ্ছে ম্যাথ। এখন বুঝছেন? বুঝতে পারছি আপু, বুঝতে। আচ্ছা, বুঝতে পারছেন, খুবই ভালো কথা। এই টাইপের, আমি আবারও বলতেছি, এই টাইপের আপনারা হচ্ছে ম্যাথ একটু প্র্যাকটিস করেন। প্রতিদিন দুইটা তিনটা করেও যদি করেন কোনো ব্যাপার না, প্র্যাকটিস করেন, ঠিক আছে? আচ্ছা, আমি হলো আপনাদেরকে উম মনে করেন মিটিং 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 কোথা থেকে যে দেখাবো। আপনারা কি ল্যাপটপে ইউজ করেন নাকি মোবাইলে ইউজ করেন আপু অ্যাপস মোবাইল গুলা? থেকে করতেছে। মোবাইল থেকে ও ইউজ আচ্ছা, করা হয় মোবাইল আমার। থেকে। মোবাইল থেকে হ্যাঁ। যদি করেন তাহলে হচ্ছে লাইভ এমসিকিউ লিখে আপনাকে সার্চ দিতে হবে, ঠিক আছে? সরাসরি মোবাইলে হচ্ছে আপনার প্লে স্টোরে কি একটু লাইভ এমসিকিউ লিখে আপনারা সার্চ দেন, তো আমিও দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। আমি জাস্ট লোগোটা দেখাই দিচ্ছি। এই যে এটা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? এই অ্যাপটা আপনারা একটু নামায় নেন, তারপর আমি একটা টিউটোরিয়াল দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? মোবাইলে প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসটা নামান, আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল করে হচ্ছে ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি যে কিভাবে এক্সামটা দিবেন, ঠিক আছে? আচ্ছা আপু। পাইছেন মোবাইলে আপনারা প্লে স্টোরে? জি আপু, পাইছি, নামাই ফেলছি। আচ্ছা, তাহলে ওইটা আপনি